রাজকন্যা, আমার সাথে বাগানে চলো। তোমাকে আমি কিছু দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। আমি এক্ষুনি আপনার সাথে আসছি। কি ব্যাপার, মা মেয়ে কোথায় চললে? আমরা একটু বাগানে যাচ্ছি। ভাবলাম রাজকন্যাকে আমাদের শত বছরের বংশ পরম্পরা সম্পর্কে বলবো। আমিও তোমাদের সাথে বাগানে যাব তাহলে। বাগানে তো চলে এলাম, এখন বলুন কি এমন বংশ পরম্পরার কথা বলতে চাইছেন? দেখো আলো, আমি আর তোমার বাবা বৃদ্ধ হয়েছি। আমরা কতদিনই আর বাঁচবো, তাই এখনই সঠিক সময় তোমাকে আমাদের রাজকীয় বালা সম্পর্কে বলার। এই যে আমার হাতে এই দুটো বালা দেখছো, এটা কোনো সাধারণ বালা নয়। হে রাজকন্যা, এই রাজকীয় বালা 100 বছর যাবত আমাদের রাজবংশকে সুরক্ষিত রাখছে। একটা সাধারণ বালা কি করে আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে? আর যদি এতই শক্তিশালী হয়, তাহলে আমি এতদিন এই সম্পর্কে কেন কিছু জানতে পারিনি? কারণ আমরা তোমাকে কিছুই বলিনি। এখন তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার এই রাজ্যের সবকিছু সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এই নাও, এই বালা দুটো আমি তোমার হাতে পরিয়ে দিচ্ছি। কিন্তু এই বালা তো আপনার, আমি ছোটবেলা থেকেই দেখছি। এই রাজকীয় বালা তোমাকে সকল বিপদ আপদ থেকে সুরক্ষিত রাখবে। আর তুমি এই রাজ্যের পরবর্তী রানী হতে চলেছো। তোমার কোনো ক্ষতি হোক, সেটা আমরা কখনোই চাই না। ধন্যবাদ, আমি আপনার মতো ভালো শাসক হওয়ার চেষ্টা করব। চলো ভেতরে যাই, আমি একটু রাজপ্রাসাদের বাইরে যাব শিকারে। বাগানের পাশে দাঁড়িয়ে মন্ত্রী সব কথা শুনতে পায়। বিক্রমপুর রাজ্যের পাশে ছিল এক বিশাল জঙ্গল। মন্ত্রী সাহেব, রাজমহল ছেড়ে জঙ্গলে গরিব তান্ত্রিকের কাছে কি মনে করে এলেন? তান্ত্রিক, তোমাকে সাহায্য করতে হবে। অনর্থ হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে রাজা এবং রানীকে রাজকন্যার সাথে কথা বলতে শুনে এলাম। কি হয়েছে আমাকে সব খুলে বলুন। আমি কত বছর যাবৎ রাজার সকল হুকুম আদেশ মেনে চলছি, কারণ আমি জানি রাজার কোনো পুত্র সন্তান নেই। তার অবর্তমানে আমি হব এই রাজ্যের একমাত্র শাসক, রাজা। কিন্তু আজ তিনি বললেন রাজকন্যা হবে পরবর্তী রানী। এটা কোনোভাবেই মেনে নেব না আমি। কি, একটা মেয়ে হবে আমাদের শাসক, আর আমাদেরকে সেই মেয়ের শাসন মানতে হবে? এটা তো খুবই অপমানজনক। তাহলে আর বলছি কি, এখন তুমি আমাকে একটা উপায় বলো। রাজ সিংহাসনে শুধুমাত্র আমার অধিকার আছে। ঠিক আছে, আপনি এখন রাজপ্রাসাদে ফিরে যান। কাল সকালে আমার সাথে দেখা করবেন, আমি উপায় খুঁজে বের করব। আরে মন্ত্রী, সকাল সকাল কোথায় চললে? কাল আমি একাই শিকারে গেলাম, তুমি তো আমার সাথে এলে না। কোথায় থাকো আজকাল? আগে রাজা মশাই, আমি একটু বাইরে যাচ্ছিলাম। বাসায় জরুরি কাজ পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। ঠিক আছে, রাজপ্রাসাদে ফিরে এলে কথা হবে। মন্ত্রী তাড়াতাড়ি জঙ্গলের তান্ত্রিকের সাথে দেখা করতে চলে যায়। তান্ত্রিক, কোনো উপায় কি বের করতে পেরেছো? আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই নীল জল, এই নীল জল আপনি রাজকন্যায় যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিলে সে সারা জীবনের জন্য গভীর নিদ্রায় তলিয়ে যাবে। সে কি বলছো? আমি রাজকন্যাকে মেরে ফেলবো? তাহলে তো আমার উপর সন্দেহ করবে সবাই। এরপর রাজ্য তো দূরে থাক, আমাকে কারাগারে বাকি জীবন কাটাতে হবে। না মন্ত্রী মশাই, এই নীল জল পান করলে রাজকন্যা মারা যাবেন না, তবে তিনি গভীর নিদ্রায় চলে যাবেন। কোন ঘুমন্ত মানুষকে তো আর এই রাজ্যের রানী বানানো যাবে না, তাই না? সেটা তুমি ঠিক বলেছো। তোমার বুদ্ধির প্রশংসা করতেই হবে। আমি রাজা হলে তোমাকে আমার রাজসভায় নিয়ে একটা মূল্যবান আসন দেওয়ার ব্যবস্থা করব। এই অদম আপনার সেবা করতে পেরেছি, এতেই আমি ধন্য। মন্ত্রী সেই নীলজল নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। এমন সময় একজন দাসী রাজকন্যার জন্য কিছু খাবার নিয়ে তার কক্ষে যাচ্ছিল। এই খাবারগুলো কি রাজকন্যার জন্য নিয়ে যাচ্ছ? মন্ত্রী মশাই, উনি এখনো দুপুরের খাবার খায়নি। ঠিক আছে, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আমি রাজকন্যার কক্ষেই যাচ্ছি, আমাকে খাবারগুলো দিয়ে দাও। আশেপাশে কেউ নেই, এই সুযোগেই খাবারগুলোর সাথে নীল জল মিশিয়ে দিই। বেশ, এখন কেউ বুঝতেই পারবে না কিছু, আর আমার পথের কাঁটাও সরে যাবে। আরে মন্ত্রী মশাই,
আপনি শুধু শুধু কেন আমার খাবার আনতে গেলেন? দাসীকে বললেই পারতেন। না, কোনো অসুবিধা নেই। দাসী অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। আমি ভাবলাম আমি খাবারটা নিয়ে চলে আসি। খাবারটা খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রাজকন্যা সেই খাবার খেয়ে নেয়। রাজকন্যা, আপনার কি ঘুম পাচ্ছে? তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি এখন আসি। না, আমার তো মোটেও ঘুম পাচ্ছি না। যাই হোক, আপনি আমাকে রাজ্য পরিচালনার ব্যাপারে ভালো করে একদিন বোঝাবেন। আমি বাবার কাছে শুনেছি আপনার এসব ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। মন্ত্রী অবাক হয়ে রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে আসে। এ কি হলো? তান্ত্রিকের নীল জল তো কোনো কাজই দিল না। আমাকে কালকে তান্ত্রিকের সাথে দেখা করতে যেতে হবে। তান্ত্রিক, তোমার নীল জলের তো কোনো কাজই হলো না। অসম্ভব, এটা কোনোভাবেই হতে পারে না। আজ পর্যন্ত কারো ওপর আমার নীল জলের প্রভাব হয়নি, এমন কখনোই হয়নি। আমি নিজের চোখে দেখেছি রাজকন্যাকে সেই নীল জল দেওয়া খাবার খেতে। তারপরেও সে এখনো দিব্যি রাজমহলে ঘুরে বেড়াচ্ছে এবং রাজ্য শাসনের জন্য নিজেকে প্রস্তুত করছে, আর আমি তাকে সে সবকিছু শেখাচ্ছি। আমার মনে হয় রাজকন্যার কাছে কোনো জাদু শক্তি আছে, অথবা এমন কোনো বস্তু যা রাজকন্যাকে সবকিছু থেকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, আমি সেদিন বাগানে রানী সাহেবকে রাজকন্যার হাতে একটা রাজকীয় বালা তুলে দিতে দেখেছিলাম, আর তিনি বলেছিলেন সেই রাজকীয় বালা রাজকন্যাকে সব রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবে। রাজকন্যার হাত থেকে রাজকীয় বালা সরাতে হবে, তারপর আমাদের এই পরিকল্পনা সফল হবে। ঠিক আছে, আমি একটা পরিকল্পনা করে দেখছি। মন্ত্রী জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকে। কয়েকটা মুদ্রা দিন না সাহেব, আমার মা অনেক অসুস্থ। তার চিকিৎসার জন্য কিছু মুদ্রার প্রয়োজন। কয়েকটা মুদ্রা দিয়ে সাহায্য করুন সাহেব। তোকে মুদ্রা দেওয়ার জন্যই কি আমি এত কষ্ট করি? সর এখান থেকে। মন্ত্রী বাচ্চা মেয়েকে সাহায্য না করেই চলতে থাকে। হঠাৎ সে মনে মনে চিন্তা করে, আরে, এই মেয়ে তো আমাকে সাহায্য করতে পারবে। এই মেয়ে, এদিকে আয়। জি সাহেব, বলুন। আমি যে কোনো কাজ করতে রাজি। আমাকে শুধু কয়েকটা মুদ্রা দিয়ে সাহায্য করুন। ঠিক আছে, কাল আমি রাজকন্যাকে নিয়ে এই গ্রামের রাস্তা দিয়েই যাব। তখন তুই রাজকন্যার কাছে এসে ঠিক এভাবেই কিছু মুদ্রা চাইবি তোর মায়ের চিকিৎসার জন্য। এরপর আমি তোর মায়ের চিকিৎসার জন্য যত খরচ প্রয়োজন সব দেব। ঠিক আছে সাহেব, আমি কাল সকালে আপনার এই রাজকন্যার জন্য এখানে অপেক্ষা করব। পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে মন্ত্রী রাজকন্যার কক্ষে যায়। আপনি বলেছিলেন আমি যেন আপনাকে রাজ্য কিভাবে শাসন করতে হয় সে বিষয়ে জ্ঞান দেই। আজ আমার সাথে চলুন। আপনি প্রজাদের কাছ থেকে দেখলেই ভালো করে তাদের দুঃখ কষ্ট বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন। রাজকন্যা আর মন্ত্রী প্রজাদের গ্রামে ঘুরে ঘুরে দেখতে থাকে। রাজকন্যা, আমার মা খুবই অসুস্থ। আমাকে কিছু মুদ্রা দিয়ে সাহায্য করুন। বেচারি, কিন্তু আমি তো আমার সাথে করে কোনো মুদ্রা আনিনি। মন্ত্রী, আপনার কাছে কোনো মুদ্রা থাকলে এই বেচারিকে সাহায্য করুন। ক্ষমা করবেন রাজকন্যা, তবে আমিও আমার সাথে কোনো মুদ্রা আনিনি। এখন তাহলে কি করব? আমার মাকে সাহায্য করুন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনার হাতে যেই বালা আছে দেখে মনে হচ্ছে সেই বালা খুব মূল্যবান। বালাটা এই গরিব মেয়েকে দিয়ে দিন। এই মেয়ের মা হয়তো চিকিৎসার অভাবে আর বেশি সময় বাঁচবে না। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু এটা আমাদের রাজকীয় বালা, কি করে দিয়ে দিব? রাজকন্যা, আপনাকে একজন ভালো রানী হতে হলে তো এসব ছোট ছোট জিনিস ত্যাগ করতেই হবে। তুমি ঠিক বলেছ। মেয়ে, এই দুটো বালা খুবই দামি। এগুলো তুমি বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করাও। যাক, আমার কাজ হয়েছে। এখন রাজকন্যাকে ভুলিয়ে বালিয়ে গুহার মধ্যে নিয়ে যাব। এরপর তান্ত্রিক নিজ হাতে তাকে অনেক বেশি পরিমাণ নীল জল খাইয়ে দেবে, আর আমার পথের কাঁটা সারা জীবনের মতো সরে যাবে। মা দেখো, তোমার আর কষ্ট হবে না। রাজকন্যা আমাকে তার এই রাজকীয় বালা দিয়েছেন। এই রাজকীয় বালা বিক্রি করে তোমার চিকিৎসা করাবো। কে বলছিস? রাজকন্যা তোকে তার রাজকীয় বালা খুলে দিলেন? তাহলে তো রাজকন্যার নিশ্চয় কোনো বিপদ আছে। মা, কি বলছো এসব? রাজকন্যার কেন বিপদ হতে যাবে? তুই তো জানিস
আমি অনেক বছর রাজমহলে রানীর সেবা করেছি। রানীর কাছ থেকেই শুনেছি এই রাজকীয় বালা রাজপরিবারকে সব বিপদ আপদ থেকে সুরক্ষা করে। তুই খুবই খারাপ করেছিস। এক্ষুনি এই বালাগুলো রাজকন্যাকে খুঁজে ফিরিয়ে দিয়ে আয়। কিন্তু মা, তাহলে তোমার চিকিৎসা কি করে হবে? ওসবটাকে চিন্তা করতে হবে না। আমার কপালে থাকলে আমি এমনি ভালো হয়ে যাব। এক্ষুনি যা, আর দেরি করিস না। সুমি গ্রামের লোকজনদের জিজ্ঞেস করে জানতে পারে রাজকন্যা জঙ্গলে গিয়েছে। মা তাহলে ঠিকই বলেছিল। রাজকন্যা শুধু শুধু কেন জঙ্গলে যাবে? নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে। আমাকে তাড়াতাড়ি তার কাছে এই বালাগুলো ফিরিয়ে দিতে হবে। মন্ত্রী, আমাকে আপনি কোথায় নিয়ে এসেছেন? এই তো কোনো তান্ত্রিকের গুহা মনে হচ্ছে। এখানে আপনার জীবনের শেষ হতে চলছে। এক্ষুনি আপনি চিরনিদ্রায় চলে যাবেন। আমার এত সাথের রাজ্য আপনি শাসন করবেন, সেটা আমি কখনোই হতে দেব না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতে দাও। মন্ত্রী মশাই, আপনি রাজকন্যাকে বেঁধে ফেলুন। আমি এক্ষুনি তাকে নীল জল খাওয়ানোর ব্যবস্থা করছি। এমন সময় গুহা থেকে সুমি চিৎকারের আওয়াজ শুনতে পায়। ওই তো রাজকন্যা চিৎকার করছে মনে হচ্ছে। রাজকন্যাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি। আমিও তোমাকে নীল জল প্রস্তুত করতে সাহায্য করি। সুমি গুহার বাইরে থেকে সব দেখতে পায়। রাজকন্যাকে কিভাবে বেঁধে রেখেছে লোকগুলো। আমি এক্ষুনি চুপি চুপি রাজকন্যার হাতে রাজকীয় বালাগুলো পরিয়ে দিচ্ছি। বালাগুলো পরার পর বালাগুলো থেকে এক শক্তিশালী পরী বেরিয়ে আসে আর রাজকন্যাকে বাধা অবস্থা থেকে মুক্ত করে। আপনি একদম চিন্তা করবেন না রাজকন্যা আলো। আমি এক্ষুনি দুষ্ট মন্ত্রী আর তান্ত্রিককে আমার জাদু দিয়ে গায়েব করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আপনি এই রাজকীয় বালার কখনোই নিজের হাত থেকে খুলবেন না। আর আমাকে ধন্যবাদ না দিয়ে এই মেয়েকে ধন্যবাদ দিন। সে সঠিক সময় রাজকীয় বালা আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। ধন্যবাদ মেয়ে, তুমি আমার জীবন বাঁচিয়েছো। চিন্তা করো না, তোমার মায়ের চিকিৎসার সব খরচ আমি বহন করব। সত্যি বলছেন? আমার মা আবারও আগের মতো ভালো হয়ে যাবে? অনেক ধন্যবাদ আমাদের ভবিষ্যৎ রানী।